যারা আমরা রান্না করতে পছন্দ করি তারা আমরা সবাই কোনো না কোনো দিন মিষ্টি বানানোর চেষ্টা করেছি। কিন্তু মিষ্টি বানাতে গেলে সবাই একদম পারফেক্ট মিষ্টি বানাতে পারি না। কখনো কখনো মিষ্টি ভালো হয় না, আবার কখনো কখনো ছানা তৈরি করতে গেলে ছানা পারফেক্ট হয় না। আবার রসমালাই বানাতে গেলে সেটা আরও বেশি সমস্যা হয়। আজকে আমি ছানা দিয়ে রসমালাই তৈরি করে দেখিয়েছি, আর পারফেক্ট রসমালাইয়ের জন্য ছানাই ব্যবহার করতে হবে। গুঁড়া দুধের রসমালাইগুলো পারফেক্ট হয় না। দোকানে যে রসমালাই কিনতে পাওয়া যায় ওই রসমালাইগুলো ছানা দিয়েই তৈরি করা হয়। আজকে আমি আপনাদের এই একটি ভিডিওতেই দেখিয়ে দিব ছানা থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে একদম পারফেক্ট রসমালাই আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। ভিডিওর কোনো পার্ট স্কিপ করবেন না। আর যদি পারফেক্ট রসমালাই বাসায় বানাতে চান তাহলে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবেন। রসমালাই বানানোর জন্য প্রথমেই আমাদের ছানা তৈরি করে নিতে হবে। আর ছানা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2.5 লিটার দুধ। আমি দুধটা খুব ভালোভাবে জাল করে নিব। রসমালাই বানানোর জন্য ছানাটা একটু সফট করে তৈরি করে নিতে হয়। তো সেজন্য দুধে যখন একটা বলক চলে আসবে তখনই চুলার জালটা অফ করে দিতে হবে। তারপর এই ফুটন্ত দুধের মধ্যে ছানা কাটার জন্য লেবুর রস বা ভিনেগার অ্যাড করা যাবে না, একটু ঠান্ডা করে নিতে হবে। আর আমি সবসময় ছানা তৈরি করি ভিনেগার দিয়ে। আমার কাছে মনে হয় লেবুর রস দিয়ে ছানা তৈরি করলে ছানাটা পারফেক্ট হয় না। আর এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু দুধের জন্য কতটুকু ভিনেগার অ্যাড করতে হবে। এখানে আমি ব্যবহার করছি এই যে হোয়াইট ভিনেগার অথবা সিরকা। আর প্রতি লিটার দুধের জন্য 2 টেবিল চামচ ভিনেগার অ্যাড করব আমি। তো যেহেতু আমি 2.5 লিটার দুধ নিয়েছি এই জন্য আমি এখানে 5 টেবিল চামচ সিরকা নিয়ে নিব। আর যতটুকু সিরকা নিব ঠিক সেই পরিমাণে পানি নিয়ে নিব। তার মানে এখানে আমি 5 টেবিল চামচ পানি নিয়ে নিব। আর পানি আর সিরকা একসাথে মিক্স করে এক সাইডে আমি রেখে দিব। আর এদিকে দুধটাও প্রায় ফুটতে শুরু করেছে। আর দুধে একটা বলক আসলেই অবশ্যই চুলার জালটা অফ করে দিতে হবে। দুধটা বেশি জ্বালানোর কোনো প্রয়োজন নাই। আর জালটা অফ করে দিয়ে দুধটা একটু ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি ঠান্ডা করার দরকার নাই, কারণ ফুটন্ত দুধটা যে পরিমাণ গরম থাকে তার থেকে একটু তাপমাত্রা কমলেই যেই পানি আর ভিনেগার মিক্স করে রেখেছিলাম সেটা এই দুধের মধ্যে একটু একটু করে অ্যাড করতে থাকবো আর খুব ভালোভাবে নাড়তে থাকবো। আমি আপনাদেরকে পুরো প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি। এই যে সেই ফুটন্ত দুধের তাপমাত্রাটা একটু কমে এসেছে। এখন আমি পানি আর ভিনেগারটা একটু একটু করে মিক্স করতে থাকবো আর খুব ভালোভাবে নাড়তে থাকবো। আর এই পুরো প্রসেসটা খুব কম সময়ের মধ্যে শেষ করতে হবে, খুব বেশি সময় নেওয়া যাবে না। আমি এভাবে খুব ভালোভাবে নাড়তে থাকবো। আর একটু পরেই দেখতে পারবেন যে এখান থেকে সবুজ একটা পানি বের হয়ে সবগুলো ছানা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে ছানা তৈরি হয়ে গিয়েছে। আর এই যে যত সময় না সবুজ কালারের পানিটা বের হবে তত সময় আমি এভাবে নাড়তে থাকবো। আমি আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে ছানাটা কতটা পারফেক্ট হয়েছে। তো এখন আমি এই ছানাটা নামিয়ে নিব আর পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। এই যে আমি একটা বড় ছাঁকনিতে ছানাগুলো নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা ট্রাই করবেন এটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য। আর খুব ভালোভাবে ধুয়ে নিলে ছানার মধ্যে ভিনেগারের স্মেলটা থাকবে না, আর ছানার কুকিং প্রসেসটা বন্ধ হয়ে ছানাটা সফট থাকবে। আপনারা চাইলে পাতলা কোনো সুতি কাপড় দিয়ে ছানাটা টানিয়ে রেখে পানি ঝরিয়ে নিতে পারেন। তো এক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে রসমালাইটা যেহেতু আমি সফট করে তৈরি করব, তো ছানাটা শক্ত করার কোনো প্রয়োজন নাই। তাই আমি এভাবে স্টেইনারে পানি ঝরিয়ে আমি একটা প্লেটে 1 ঘন্টার জন্য ছাড়িয়ে দিয়ে রাখবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এভাবে 1 ঘন্টা ছাড়িয়ে রাখবো। তো এভাবে যে পানিটা হালকা থেকে যাবে ওটা চলে যাবে। আর স্টেইনারে আমি পানিটা মোটামুটি ঝরিয়ে নিয়েছিলাম। পানি ঝরানোর জন্য আমি এখানে কোনো কাপড় ব্যবহার করিনি, কিন্তু তার মানে এই না যে এই ছানার মধ্যে কোনো পানি রয়েছে।
আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি যে ছানাটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এতে করে আপনারা চাইলে কোনো কাপড়ে মুড়িয়ে ঝুলিয়ে রাখতে পারেন। তো ট্রাই করবেন ছানার মধ্যে যেন কোনো প্রকার পানি না থাকে। আমি আমার যেরকম ভালো মনে হয়েছে ঠিক তেমনই করেছি। আপনারা যদি আমার মতো করতে না পারেন তাহলে আপনারা চাইলে কাপড়ে করে ঝুলিয়ে পানিটা ঝরিয়ে নিতে পারেন। ছানাটা এভাবে রেখে দিয়ে আমি রসমালাইয়ের জন্য মালাইটা তৈরি করে নিব। মালাই তৈরি করার জন্য আমার একটু সময় লাগবে, কারণ এখানে দুধ জ্বালিয়ে বেশ খানিকটা ঘন করে নিতে হবে। তো আমি প্রথমে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার কারণ এখানে দুইটা, রসমালাইয়ের কালারটা সুন্দর আসবে আর একটা ফ্লেভার অ্যাড হবে। তো ক্যারামেলটা আমি প্রথমে তৈরি করে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তো প্রথমে চিনিটা আমি নাড়াচাড়া করতে যাব না, যখন চিনিটা একটু গলে যাবে তখন আমি সাইড থেকে একটু একটু করে নাড়তে থাকব। আর এই যে এখানে দেখা যাচ্ছে একটু করে কালারও চলে এসেছে। তো এই যে ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এখানে কিছুটা পরিমাণ দুধ অ্যাড করে দিব। ক্যারামেলটা খুব বেশি পুড়াইতে যাবেন না, বেশি পুড়ে গেলে টেস্টটা আবার অন্যরকম হয়ে যাবে। কিছুটা যখন দুধ অ্যাড করে দিব তখন দেখা যাবে যে ক্যারামেলটা একটু জমে গিয়েছে। এটাতে টেনশনের কিছু নাই, কিছুক্ষণ পরে দেখা যাবে যে এই জমে যাওয়া ভাবটা একদম গলে গিয়েছে। তো এই অবস্থায় চুলাটা অফ করে দিব, ক্যারামেলটা এভাবেই রাখবো। তারপর মালাই বানানোর জন্য এখানে আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধের মধ্যে যেই ক্যারামেলটা তৈরি করে নিয়েছিলাম তো সেই ক্যারামেলটা এর মধ্যে অ্যাড করে দিব। তারপর খুব ভালোভাবে এটা নেড়েচেড়ে মিক্স করে নিব। তো আমি এখন এই দুধের মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক অ্যাড করতে পারেন, আমি এখানে চিনি দিয়েই করব। তো আমি এখানে যতটুকু পরিমাণ চিনি নিচ্ছি সেটা 2 কাপ চিনি নিয়েছি 2 লিটার দুধের জন্য। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তো সেক্ষেত্রে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, আর যারা কম খান তো এর থেকে কম দিতে পারেন। এখন চুলার জালটা লো হিটে দিয়ে আমি দুধটা এভাবে বেশ কিছু সময়ের জন্য ফুটতে দিব, যেহেতু দুধটা আমি একদম ঘন করে ফেলবো। যত সময় মালাইয়ের দুধ ঘন হচ্ছে আমি তত সময়ে ছানার মধ্যে কিছুটা শুকনো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মথে নিব। তারপর রসমালাইয়ের জন্য পছন্দ মতো শেপ দিয়ে নিব। তো এখানে শুকনো উপকরণের মধ্যে রয়েছে 2 চা চামচ চিনি, 2 চা চামচ ময়দা, হাফ চা চামচ ঘি এবং 2 চিমটি বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এটা অবশ্যই খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি, বেকিং পাউডারটা কখনোই বেশি পরিমাণ দিতে যাবেন না। এখানে আমি 2.5 লিটার দুধের ছানার জন্য 2 চিমটি বেকিং পাউডার নিয়েছি। আপনারা যদি 1 লিটার দুধের ছানা দিয়ে করতে চান সেখানে 1 চিমটি বেকিং পাউডারের বেশি কখনোই অ্যাড করতে যাবেন না। বেকিং পাউডার যদি বেশি অ্যাড করে ফেলেন তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে, কখনোই পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন না। তো শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি এটা একটা সাইডে রেখে দিব। এবার আমি ছানাগুলো খুব ভালোভাবে সময় নিয়ে মথে নিব। ছানায় যে দানা দানা ভাবটা থাকবে, তো দেখা যাবে যে মথে নেওয়ার পরে ওই দানা দানা ভাবটা থাকবে না। খেয়াল রাখতে হবে যে যত সময় না ছানা সফট হচ্ছে তত সময় এভাবে মথে নিতে হবে। আমি টানা 5 মিনিট এভাবে মথে নিয়েছিলাম। এখানে কিন্তু দেখাই যাচ্ছে যে ছানাটা আগের থেকে অনেক বেশি সফট লাগছে, আর এখানে কোনো দানা ভাব নাই। আপনারা এই যে একটু দেখুন, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, একদম পারফেক্ট ছানা তৈরি হয়েছে। এবার মথে নেওয়া ছানার মধ্যে যেই শুকনো উপকরণগুলো মিক্স করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিব। এবার আরও 5 মিনিট সময় নিয়ে আমি শুকনো উপকরণ ও ছানা একসাথে খুব ভালোভাবে মথে নিব। আমি আরও 5 মিনিট সময় নিয়ে এভাবে মথে নিয়েছিলাম। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে ছানা। তো ছানাটা আমি মথে নেওয়ার পরে এভাবে রেখে দিব। ছানা রেখে তার আগে আমি চুলায় পানি ফুটতে দিব। তো এইভাবে আমি চুলায় কিছুটা পানি নিয়ে নিয়েছি, পানি কিন্তু বেশি পরিমাণ নিতে হবে। তো এর মধ্যে যে মিষ্টিগুলো আমি বানাবো
এগুলো ছেড়ে দিব। আর পানির মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছিলাম। তো চিনিটা এখানে দেখানো হয়নি। তো 1 কাপ চিনি আর এখানে 2 লিটার পানি নিয়েছি, নিয়ে আমি চুলায় ফুটতে দিয়েছি। তো যত সময় পানি ফুটছে আমি তত সময় এখানে ছানা থেকে মিষ্টির শেপগুলো দিয়ে নিব। এখানে আমি গোল শেপ দিচ্ছি, আপনারা চাইলে লম্বা করে বানাতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। তো যত সময় পানি ফুটছে আমি তত সময় এখানে মিষ্টিগুলো বানিয়ে নিব একটা একটা করে। আর এখানে বলে রাখি যে কখনোই মিষ্টি বানানোর পরে তারপরে পানি ফুটতে দিবেন না, কারণ মিষ্টি বানানোর পরে খুব বেশি সময় এভাবে রাখা যাবে না, তাহলে শুকিয়ে যেতে পারে, পরে মিষ্টিগুলো পারফেক্ট হবে না। আর রসমালাই বানানোর ক্ষেত্রে প্রথমে পানি ফুটিয়ে নিয়ে এখানে চিনির শিরা করে নেওয়ার পরে, এখানে খুব বেশি চিনি দেওয়া লাগে না, অল্প পরিমাণ চিনি দিলেই হয়। তো এখানে চিনি আর পানি এভাবে ফুটিয়ে নিয়ে তারপরে যেই রসমালাইগুলো এভাবে বানিয়ে নিব, শেপ দিয়ে নিব, সেগুলো আমরা আবার ফুটিয়ে নিব পানির মধ্যে দিয়ে। তো পুরো প্রসেসটা আপনারা দেখতে থাকুন। তো যত সময় আমি এভাবে বানিয়ে নিব তত সময় পানিটা ফুটে যাবে। আর যদি তার আগেই পানি ফুটে যায় তাহলে সেটা আলাদাভাবে ঢাকা দিয়ে রেখে দিবেন। আর এই যে পানি ফুটতে ফুটতে আমার সবগুলো মিষ্টি এভাবে বানানো হয়ে গিয়েছে। তো আমি এখন এই ফুটন্ত চিনির পানির মধ্যে এই বানিয়ে রাখা মিষ্টিগুলো একে একে ছেড়ে দিব। তো সবগুলো মিষ্টি এভাবে পানিতে দেওয়ার পরে আমি এগুলো খুব ভালোভাবে ঢেকে দিব। তো এখানে আমি একটা কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢাকনাতে একটু ছিদ্র ছিল, ওইটাও আমি বন্ধ করে দিয়েছি। আপনারা দেখবেন যেন কোনো প্রকার বাতাস না ঢুকে। যত সময় মিষ্টিগুলো এরকম ফুটছে তো তত সময় আমি এখন দেখে নিব যে মালাইয়ের জন্য দুধটা জাল করতে দিয়েছিলাম সেই দুধের কী অবস্থা। তো এখন আমি দুধের মধ্যে কিছুটা পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিব। তো মালাইয়ের ওখান থেকে আমি একটু দুধ তুলে তার সাথে গুঁড়া দুধ আমি এখানে 1/2 কাপ নিয়েছি, 1/2 কাপ গুঁড়া দুধ আমি এখানে গুলে তারপরে মালাইয়ের দুধের সাথে অ্যাড করে দিব। তারপর আমি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার একটুখানি পানি দিয়ে গুলে আমি মালাইয়ের দুধে অ্যাড করে দিব। তো তারপরে আমি আরও কিছু সময় খুব ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিব। তো যত সময় জাল হচ্ছে তত সময় আমরা দেখে নিব যে মিষ্টিগুলোর কী অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা ফুলে গিয়েছে আর কতটা সফট মনে হচ্ছে। কিন্তু একটা ব্যাপার খেয়াল করেন যে মিষ্টিগুলো উপরে উঠে আছে, তার মানে জালটা শুধু নিচের দিক থেকেই লাগছে। তো এই জন্য আমরা মিষ্টিতে ঝাঁক দিব। ঝাঁক দেওয়া হলো, এখানে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তো তার মধ্যে পানি দিয়ে খুব ভালোভাবে গুলে তারপরে মিষ্টির মধ্যে দিয়ে দিব। এই যে গুলে নেওয়া ময়দা আমি এভাবে মিষ্টির মধ্যে দিয়ে দিব। এর ফলে মিষ্টিটা সম্পূর্ণভাবে জাল লাগবে। মিষ্টিটা শুধু যে নিচে থেকে হচ্ছিল, এখন উপর থেকে নিচে থেকে সমানভাবে মিষ্টিটা সিদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখুন, দেখতে পাচ্ছেন যে কিভাবে ফুলে উঠছে। এভাবে পানিটা যখন ফুটতে থাকবে তখন দেখা যাবে মিষ্টিটা উপর থেকে নিচ থেকে খুব সুন্দরভাবে জালটা লাগবে। এখানে আমি মিষ্টিগুলো টানা 30 মিনিট এভাবে জ্বালিয়ে নিয়েছি। আর মিষ্টির সাইজের উপরে ডিপেন্ড করে আপনি কত সময় জ্বালাবেন। যদি আমি এর থেকে বড় সাইজ করতাম তাহলে আমি আরও বেশি সময় নিয়ে জ্বালাতাম, আর যদি এর থেকে ছোট করতাম তাহলে কম সময় নিতাম। যেহেতু আমি মিডিয়াম একটা সাইজ করেছি তাই আমার আধা ঘন্টা সময় লেগেছে। তো আপনারা এভাবে বুঝে নেবেন যে সাইজের উপরে ডিপেন্ড করে মিষ্টিটা জ্বালিয়ে নেবেন। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা ঠিক কখন বুঝবেন মিষ্টিটা একদম হয়ে গিয়েছে। এখন আমি এভাবে একটা মিষ্টি তুলে পানির মধ্যে দিব। তো দেখুন, পানির মধ্যে দেওয়ার পরে মিষ্টি আর ভাসছে না, একদম নিচে পড়ে আছে। তার মানে আমরা বুঝবো যে মিষ্টিটা একদম হয়ে গিয়েছে। আর আমি আপনাদেরকে আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টি কতটা সফট হয়েছে। এই যে এরপর এই গরম মিষ্টিগুলো আমি এভাবে একটা ছাঁকনিতে করে তুলে নিব ঠান্ডা পানিতে। তো সবগুলো মিষ্টি আমি তুলে নেওয়ার পরে মিষ্টিগুলো আমি একটু ধুয়ে নিব। এই যে সবগুলো মিষ্টি আমি এভাবে তুলে নিয়েছি।
তো গরম মিষ্টিতে কখনো আপনারা গরম মালাই দিতে যাবেন না, এটা দিলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। আর আমি এভাবে চিনির পানি থেকে মিষ্টিগুলো তুলে নিয়ে একবার ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে। তো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্ট লাগছে দেখতে। তো মিষ্টিগুলো পানি থেকে খুব ভালোভাবে তুলে নিতে হবে যাতে মিষ্টির মধ্যে কোনো প্রকার পানি না থাকে। এটা অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো প্রকার যেন পানি না থাকে। আবার পানি ঝরানোর জন্য খুব বেশি করে চাপতে যাবেন না, কারণ নরম মিষ্টিগুলো আবার ভেঙে যেতে পারে। এইদিকে খেয়াল রাখবেন যেন মিষ্টিগুলো না ভেঙে যায়। আর এই যে আমি আরেকটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যে দেখুন মিষ্টিগুলো সফটও রয়েছে, আবার এর মধ্যে কোনো প্রকার পানি না। আর এই যে মালাইটা বানিয়ে নিয়েছিলাম সেই মালাইয়ের অবস্থাটা কতটা ঘন হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো মালাইটা এখানে গরম রয়েছে আর মিষ্টিগুলো ঠান্ডা। এখন এই ঠান্ডা মিষ্টির মধ্যে এই গরম মালাইটা ঢেলে দিব। তো মিষ্টিগুলোর মধ্যে গরম মালাই অ্যাড করার পরে খুব ভালোভাবে মিক্স করে নিব। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এই গরম মিষ্টি আমি একটু ঢাকা দিয়ে রেখে দিব, কারণ গরম অবস্থায় মিষ্টি যদি একটু ঢাকা দিয়ে রাখা হয় তখন দেখা যাবে যে মিষ্টিগুলো আরও বেশি সফট হয়ে যাবে। আর তারপর মিষ্টি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মিষ্টিগুলো ফ্রিজে রেখে দিব। রসমালাই সবসময় ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, গরম রসমালাই কখনো ভালো লাগে না। আর এই যে সারা রাত ফ্রিজে রাখার পরে আমি রসমালাই বের করে নিয়েছি। দেখেই মনে হচ্ছে যে আরও বেশি ঘন হয়ে গিয়েছে আর লুকটাও কতটা সুন্দর এসেছে দেখুন। সারা রাত আমি ফ্রিজে রেখেছিলাম। এখন এই ঠান্ডা ঠান্ডা রসমালাই আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, রসমালাইয়ের কালারটা সুন্দর আনার জন্য আমি ক্যারামেল ইউজ করেছি। আপনারা চাইলে জাফরান কালার ইউজ করতে পারেন বা কোনো ফুড কালার ইউজ করতে পারেন। আমার কাছে ক্যারামেলের টেস্টটা অনেক ভালো মনে হয়। আর এই যে এখানে আমি রসমালাইগুলি একটু কেটে দেখিয়ে দিব যে কতটা সফট হয়েছে। আর এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন রসমালাই অনেক সফট হয়েছে, একদম পারফেক্ট যাকে বলে। আর আমার মতো এমন পারফেক্ট রসমালাই বানাতে হলে আপনাদেরকে অবশ্যই এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করতে হবে। আর আমি একটা রসমালাই একটু হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আপনারা একটু দেখে নিন। আর এই রসমালাইয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ইউটিউবে দেখে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি রেসিপিটি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। আর যদি নতুন কোনো রেসিপির ভিডিও আপনারা পেতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কিন্তু। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।